জি, আসসালামু আলাইকুম। আমি রকিবুর রহমান আপনাদেরকে মার্কেট ওয়াচ এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি এবং আজকে আমরা পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার জন্য দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন এবং স্কাইপে আমাদের আরেকজন পুঁজিবাজার বিশ্লেষক আছেন। আমি প্রথমে আমাদের অতিথিদের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, তিনি একজন পুঁজিবাজার বিশ্লেষক। আমার ডান পাশে আছেন আপনার মোহাম্মদ নুরুল আমিন, তিনি এমডি ও সিও ম্যাগনা ব্যাংক লিমিটেড এবং তিনি একসময় ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও ছিলেন এবং অনেক পুঁজিবাজার বিষয়ে উনি নেতৃত্ব দিয়েছেন আমার সাথে, আমি যখন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ছিলাম। আর আমার সাথে আপনার স্কাইপে আছেন জনাব মহিউদ্দিন, সাবেক প্রেসিডেন্ট আইসিএবি। মহিউদ্দিন ভাই, আপনাকে স্বাগতম। আমরা আপনার সাথে কথা বলবো। যে আপনি ফোনটা অফ করে নেন, আপনার লাইভে আছে মহিউদ্দিন ভাই, আপনার সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো আমরা প্রিয় দর্শক, পুঁজিবাজার টেক আপ করতে যাচ্ছে। আপনারা দেখছেন যে পুঁজিবাজারে ইন্ডেক্স 5000 যে ইন্ডেক্সের একটা ব্যারিয়ার ছিল সেটা ক্রস করেছে এবং ইনশাল্লাহ এটা বাড়ছে এবং ভলিউমও বাড়ছে। তো এই মুহূর্তে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা যদি আমাদেরকে কোনো প্রশ্ন করতে চান, মাননীয় অতিথিদেরকে কোনো প্রশ্ন করতে চান অথবা আমাকেও যদি কোনো প্রশ্ন করতে চান, আপনারা নির্বিঘ্নে সে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি প্রথম ডক্টর মিজানুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি এখন পুঁজিবাজারকে কী অবস্থায় দেখছেন? ধন্যবাদ রাকিব ভাই। অনেক দিন পর আমরা গত 1-1.5 মাস আমি বলবো পুঁজিবাজার খুব একটা ভালো ডাইরেকশনে আছে এবং আমরা দেখেছি যে ইতিপূর্বে কিন্তু পুঁজিবাজার বেশ যেখানে থাকার কথা ছিল তার চেয়ে অনেক আন্ডার প্রাইসড ছিল, কিন্তু এখন আমার মনে হয় পুঁজিবাজার তার ন্যাচারাল যে জায়গাটা থাকা দরকার সেই দিকে এগিয়ে যাচ্ছে। আমি এটাকে পজিটিভ হিসাবে দেখি। এখন আপনি বিগত দিনের যে দুর্বলতাগুলি ছিল, আপনি কি মনে করেন যে ওই দুর্বলতাগুলি আমরা 2017-তে ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবো? হ্যাঁ, এখানে অনেকগুলো ডাইমেনশন আছে। যেমন আমরা ভালো আইপিও আনতে পারিনি, আমরা জাঙ্ক শেয়ারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি। জি, আমরা একটু এই প্রসঙ্গে একটু কথা বলতে হবে। প্রথম হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে তাদের জিডিপির সাপেক্ষে স্টক মার্কেটের যে ভলিউম, আমরা কিন্তু এখনো সেই দিক থেকে 70%। জি, সেটা আমরা অনেক পিছানো আছি। তো সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের স্টক মার্কেটে কিন্তু বিদেশিদের কন্ট্রিবিউশন কিন্তু বিগত দিনগুলোতে মারাত্মক রকম কম ছিল। আমি বিভিন্ন সময় বলেছি যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আমাদের স্টক মার্কেটে যেটা 4 থেকে 11% এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করত, কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম যে বিদেশি পোর্টফোলিও ইনভেস্টমেন্টের মাত্রাটা কিন্তু ট্রিমেন্ডাসলি বেড়েছে, যেটা আমাদের একটা পজিটিভ দিক। আর একটা দিক আমি বলতে চাই যে আপনি গত বছরে যে আংটার্ডের রিপোর্টটা ছিল সেখানে আপনি দেখবেন যে আমাদের এফডিআই অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছিল $2.33 বিলিয়ন, তার আগের বছর ছিল যেটা 1.55, অর্থাৎ 44% মতো এফডিআই কিন্তু বেড়েছে। আমাদের জিডিপির যে গ্রোথ রেট সেটাও কিন্তু এখন বেশ পজিটিভ। গভর্নমেন্ট 7.11 দাবি করেছে, যদিও এটার অ্যাকুরেসি নিয়ে কিছু প্রশ্ন আছে, সেটা থাকবেই, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি আমাদের স্টক মার্কেট এখনও আন্ডার প্রাইসড। অনেকের একটা ধারণা ছিল যে 5000 একটা হার্ডল, কিন্তু আসলে কিন্তু না। আমি মনে করি আমাদের ইনরমাস অপরচুনিটি আছে এটাকে অনেক ভালো জায়গায় নিয়ে আসার জন্য। তবে কিছু লিমিটেশন আছে, যদি হয়তো পরবর্তীতে আমি কথা বলবো। অবশ্যই আমি আপনার কাছে আবার ফিরে আসবো। জনাব নুরুল আমিন সাহেব, দীর্ঘদিন আপনি যখন বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, আপনি আমার সাথে মুভমেন্ট করেছেন একটা বাজারকে ভালো করার জন্য। গত 5 বছরে অনেকগুলি নেতৃত্ব আপনি দিয়েছেন। আজকে যখন পত্রিকায় দেখলাম যে সব ব্যাংকগুলি মুনাফার দেখছে, সব ব্যাংকগুলি তার সংকট কাটিয়ে আজকে তারা অনেক ভালো করছে, তা আপনার কি মনে হয় এই ধারাবাহিকতাকে ধরে রাখা যাবে? ধন্যবাদ। আমরা মানি মার্কেট হলো ব্যাংকের একটি অর্থ বাজার, যেটাকে আমরা বলি। ক্যাপিটাল মার্কেটও কিন্তু আমাদের একটি বাজার, যেখান থেকে পুঁজি সংগ্রহ করতে পারেন। তো আমাদের যেই চড়াই উতরাইগুলো ছিল সেগুলো কিন্তু এই দুই মার্কেটের একটা সমন্বয়ের ব্যাপার ছিল, যেগুলোতে আলটিমেটলি আমরা একটা কনসেনসাস রিচ করতে পেরেছি। ব্যাংকগুলোর এক্সপোজার নিয়ে কিছু প্রসঙ্গ ছিল, দেন ওই যে ক্ষতিগ্রস্ত ইনভেস্টরদের কিছু সাহায্য করার ব্যাপার ছিল। এর অনেকগুলোই কিন্তু তুলনামূলকভাবে আমি মনে করি যে একটা সলিউশনে, একটা সমঝোতায় আমরা আসতে পেরেছি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে ব্যাংক কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান, আমরা এটাকে কমার্শিয়াল ব্যাংক বলি। আর প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক একটা দায় থাকে, তার একটা প্রফিট করার ইচ্ছা, প্রবণতা এবং এফোর্ট থাকে।
সরকারি ব্যাংকগুলো এটা থেকে কেন দূরে সরে গেছে আমি জানি না। টাকার ব্যবসা করতে হলে তো লাভ হতেই হবে। সেই দিক থেকে আপনি দেখেন এবার যে ডিসেম্বরের আনঅফিসিয়াল রেজাল্ট, যদিও এটা গ্রস প্রফিট, এটাকে নেট অফ করলে কোনো হয়তো একটু চেঞ্জ আসবে, তারপরেও এটা গতবারের থেকে পরিমাণগতভাবে মোস্ট ব্যাংকস, দু একটি ব্যাংক যত লস দিচ্ছেন সেটা কোনো সিগনিফিকেন্ট নয়, কিন্তু অনেক অনেক বেড়েছে এটা। এবং এই প্রথমবার মতো দেশে একটি ব্যাংক 2000 কোটি টাকা ছাড়াচ্ছে প্রফিটের দিক থেকে, এগুলো একটা ভালো লক্ষণ। তো আমরা মনে করি ঠিক উল্টা দিকে আপনি দেখেন ক্যাপিটাল মার্কেটে ব্যাংকের পি রেশিও ন্যাশনাল অ্যাভারেজের চেয়ে কম, পি 14-15 হয়, এটা কিন্তু 10-এর নিচে। আমি বলবো এটা সুবর্ণ সময় দুই দিক থেকে আসছে, মানি সাপ্লাইয়ের দিক থেকে এবং এটা ইনভেস্টমেন্টের দিক থেকে, রিটার্নের দিক থেকে। আমার মনে হয় পি রেশিও যেহেতু অনেক কম, এই সুযোগগুলো কিন্তু এখন ইনভেস্টাররা নিতে পারেন। আর আপনি যে এখনকার সময়টাকে আমরা যেভাবে দেখছি, যদি এখানে একটা সাইকি ছিল 4000-এর নিচে এবং 5000-এর উপরে হইলে আতঙ্কিত হওয়া, অতি খুশি হওয়া, সেটা যদি আমরা বেরিয়ে একটা ব্রেক করে একটু স্টেবিলিটির দিকে যেতে পারি। আমাদের কিছু ব্যাংকগুলোও কিন্তু তাদের ওই আমাদের ব্যাংক সেক্টর ভালো করছে, আমাদের আইটি সেক্টর ভালো করছে, আমাদের সার্ভিস সেক্টর ভালো করছে, আমাদের ওষুধ কোম্পানিগুলি ইন্টারন্যাশনালি এক্সপোর্ট করছে, রাইট। আমাদের বড় সেক্টরের মধ্যে প্রকৌশলও ভালো করছে। আমার মনে হয় এই যে এটাকে এখন সুবাতাসই বলবো, যে এটা একটা পজিটিভ টার্ন, পজিটিভ ট্রেন্ডের দিকে যাচ্ছে। এইটা ধরে রাখার জন্য আমি মনে করি পলিসি মেকারদের একটি সাপোর্ট লাগবে, ব্যাংকেরও কিছু সাপোর্ট লাগবে, অর্থের যোগান যে কোনো ফর্মই হোক ব্যাংকের থেকে। আমার জানি আপনি কি আমার সাথে একমত হবেন যে আমার জানি এখন মনে হচ্ছে যে কিছুদিন আগেও ব্যাংকগুলি যে বেচা কিনা করতো একটু লং টার্ম প্রফিটে থাকতো না, যেমন এমডি সাহেব বলে দিয়েছে এই টাকা আছে, এটা তুমি বেচা কিনা করো, এখান থেকে প্রফিট নাও, বেতন নাও। আমার এখান থেকে বেরিয়ে আসছে মনে হয়। আপনি দেখেন ব্যাংক সাবসিডিয়ারি কোম্পানি আছে, তারা ডিলার হিসেবে কাজ করে, ব্যাংকের নিজস্ব পোর্টফোলিও আছে, আর ইনভেস্টরদের জন্য তো কাজ করেই। ব্যাংকের ইনভলভমেন্ট কিন্তু 5-6 ভাবে আছে, কাউকে লোন দেয়, শেয়ার রেখে লোন দেয়, আইপিওর জন্য সহযোগিতা করে। আমার মনে হয় ব্যাংকের রোল, মাল্টিপল রোলটা ব্যাংক প্লে করছে। ইটস গুড টাইম টু প্লে দি পজিটিভ রোল নাও, মার্কেটটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ রবিন, অত্যন্ত পজিটিভ আমরা। ডক্টর মিজান, আমরা গত বছরে আমরা যে শেয়ারের যখন উত্থান পতনের সময় আমরা দেখেছি জাঙ্ক শেয়ার, যে শেয়ারগুলি গত 5 বছর কোনো ডিভিডেন্ড দেয় নাই, যে শেয়ারগুলি কোনো অস্তিত্ব নাই, যে শেয়ারগুলি ইভেন অনেক কোম্পানি যেটা কোনো অপারেশনেই নেই, আমরা দেখেছি হয়তো পেড অফ ক্যাপিটালটা ছোটো, সেই শেয়ারগুলির দাম বাড়ে সবসময়, এবং এটার ধারাবাহিকতা এখনও আছে। তো এই শেয়ারগুলি নিয়ে কী করা উচিত বলেন আপনি? জি, এটা ধন্যবাদ, আপনার একটা খুব মূল্যবান একটা প্রশ্ন করেছেন। অনেস্টলি স্পিকিং আমরা দেখেছি যে মার্কেটের যে লুপহোলসগুলো আছে, তার ভিতর অন্যতম লুপহোলস হচ্ছে যে জাঙ্ক শেয়ার যেগুলোর অনেক নিচে থাকার কথা, তার দাম অনেক বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এটা পিওরলি দেখার দায়িত্ব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো আমরা সাজেশনটা হচ্ছে যে এটার উপর খুব ক্লোজলি মনিটর করা, এবং যদি বিশেষ একটা গ্রুপ যদি প্রাইসটাকে ম্যানিপুলেট করার জন্য তারা বাই সেল করে, সাথে সাথে এসিসি থেকে তার উপর হস্তক্ষেপ আরোপ করা। অনেকে আমাকে বলছেন জাঙ্ক শেয়ারগুলি আপনার মেইন বোর্ড থেকে বের করে দেওয়ার জন্য। আমি আপনার মহিউদ্দিন ভাই যে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি তো দীর্ঘদিন অভিজ্ঞতা এই বাজারে, আপনি দীর্ঘদিন আছেন, অনেক ব্যবসার সাথে জড়িত আছেন মাশাআল্লাহ। চিটাগাং স্টক এক্সচেঞ্জের পরিচালনা পরিষদে ছিলেন, আমার সাথে দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। এই যে জাঙ্ক শেয়ারগুলি অনেক সময় বাজারকে প্রভাবিত করে, ভালো শেয়ারের সাথে এগুলির দাম বাড়ে এবং এগুলি দ্বারা পরে অ্যাট দ্য এন্ড দেখা যায় বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। সে ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিতে বলেন এইসব শেয়ারের ব্যাপারে? ধন্যবাদ। আসলে আমি কথাটা অন্যভাবে বলি, এই যে জাঙ্ক শেয়ার ইস্যু যখন আসছিল, তখন আমাদের পুঁজিবাজারে শেয়ারের ক্যাটাগরি করা হয়েছে এ, বি, এন এবং জেড ক্যাটাগরি। এবং এই যে ক্যাটাগরি যখন করা হয়েছিল, তখনই কিন্তু ওই জাঙ্ক শেয়ারের রিকগনিশনটা হয়েছিল, এবং ওই স্কিমটাকে আমি পুরোপুরি বাস্তবায়নের কথা বলবো। পুরোপুরি বাস্তবায়ন মানে যখনই ক্যাটাগরি করা হয়েছিল তখন বলা হয়েছিল, আমি এক্স্যাক্টলি কোয়ান্টিফাই করতে পারবো না, যে একটা সার্টেন পিরিয়ডের পরে তাদের যদি ইমপ্রুভমেন্ট না হয় তাদের বোর্ডটা রিকনস্টিটিউট করা হবে, এবং তারপরেও যদি না হয় তখন এগুলোকে ডিসলভ করে দেওয়া হবে বা দেউলিয়া আইনের মাধ্যমে এগুলোকে লিকুইডেট করা হবে। আমি যেটা মনে করি, এদেরকে বের করে দেওয়া ইজ সলিউশন, বাট দ্যাট ইজ এ ভেরি পেইনফুল সলিউশন। কারণ যাদের টাকাগুলো আটকে আছে তাদের কি অবস্থাটা হবে। তো সেই জন্য আমি মনে করি ওইসবে যে জেড ক্যাটাগরির যে স্কিমটা করা হয়েছিল, আমার লাইন বাই লাইন মনে নাই,
ওটার ফুল বা ইমপ্লিমেন্টেশনে চলে গেলেই কিন্তু এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ভালো পয়েন্ট। কারণ আমি যতটুকু জানি অনেক কোম্পানি আছে, দে হ্যাভ গট আদার বিজনেস, দ্যাট আদার বিজনেস ইজ ফ্লাওয়ারিশিং, অনলি দ্য লিস্টেড কোম্পানি ইজ লিম্পিং। তো যদি ওটাকে অপারেশনে আসে ওই স্কিমের বাকি অংশটা, তাহলে বোধহয় এগুলো ইমপ্রুভমেন্ট হবে। যেগুলো ইমপ্রুভমেন্ট হবে না সেগুলোকে বিক্রি করে একদম পরিষ্কার করা উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা লিস্টিং এর সময় অথবা আইপিওর অনুমোদনের সময় দেখতেছি অনেকগুলো বন্ডসিক কোম্পানি কাগজপত্র দিয়ে লিস্টিং হচ্ছে, এবং ওই প্রসেসটাকে স্টপ করতে হবে। আমি এবং আমার মতো অন্য যারা আছে আমরা কাগজ দেখেই বলতে পারি যে এটা সুস্থ না, কিন্তু পরে ওই যেহেতু আমাদের কি সিস্টেম আছে কাগজ দেখে মানে অনুমোদন দেওয়া, দ্যাট ইজ মতি ভাই অনলি ডিসক্লোজার বেসড, আপনি যেটা বলছেন অনলি ডিসক্লোজার বেসড অনুমোদন দেওয়া, সেটা কথা আপনি বলছেন, সেটা করা উচিত না। জি, ওটাকেও রিভিউ করার দরকার আছে। জি, আপনি মধ্যমে আপনার কাছে আবার ফিরে আসবো। জনাব নুরুল আমিন, আপনি জনাব মহিউদ্দিন সাহেবের অভিজ্ঞতার বিবরণ শুনলেন। যদি জাঙ্ক শেয়ার আপনি ভালো শেয়ারকে প্রভাবিত করে, একটি মার্কেটে যখন গতি সঞ্চার হয় তখন দেখা যাচ্ছে যে জাঙ্ক শেয়ার অনেক সময় ভালো শেয়ারের উপরে থাকে, তাতে বিনিয়োগকারীরা বা অনেকে হতাশ হয়। দেখেন, মানি মার্কেটে একটা কথা আছে, ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন। ইয়েস। ঠিক এখানে জাঙ্ক শেয়ার ড্রাইভস গুডস, এটা ওটার উপর প্রভাব বিস্তার করে। নুরুল ভাই একটা টেলিফোন আছে। প্রিয় দর্শক, আপনার ফোনটি করে, আপনার নামটি বলে ফোনটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি নার্গিস বলছি। জি, বলেন। জি, আমি সেটা ব্যাংকিং সম্বন্ধে জিজ্ঞেস করতে, ব্যাংকিং এর পোর্টফোলিওটা দেখেছি, ওখানে সব ব্যাংক মোটামুটি ভালো করেছে। ওয়ান ব্যাংক দেখলাম মানে মোটামুটি ডবল হয়েছে লাভ, কিন্তু আজকে 2 দিন ধরে দেখতেছি এই ব্যাংকটা পড়তেছে, অথচ জ্যাট ক্যাটাগরির কিছু শেয়ার সামনের দিকে আছে। ওয়ান ব্যাংকের কি কোনো খারাপ কিছু আছে? এটা কেন পড়তেছে? জি বোন, আমি জি নুরুল আমিন সাহেব, শেয়ার তো উঠানামা করবে, শেয়ারের প্রাইস তো বলেন, আপনি একটু বলেন। থ্যাংক ইউ। আমি বলি, আপনি আমাদের ম্যাডাম যে প্রশ্নটা করছেন, ব্যাংক কিন্তু এখনো অনেক স্বচ্ছতার মধ্যে আছে। ব্যাংক কিন্তু এখনো অনেক ডিসক্লোজার এবং আইএএস ফলো করার ক্ষেত্রে কিন্তু অন্য অনেক সেক্টর থেকে অগ্রগণ্য, এটা আমি দাবি করে বলতে পারি। কারণ ওয়ান ব্যাংকের এটা গ্রস প্রফিট, উনি পার্টিকুলার একটা ব্যাংকের কথা বলেছেন। হ্যাঁ, ওয়ান ব্যাংকের এটা গ্রস প্রফিট। আমার মনে হয় না যে ব্যাংকে এখন ওই রকম কোনো দিন আছে বাংলাদেশ ব্যাংকের অডিট ছাড়া কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করা অথবা কোনো রিটেন আর্নিং রাখার কোনো ব্যবস্থা নাই। কোনোভাবেই এটা কেউ সুযোগ অন্যায়ভাবে নেয় না। আমার মনে হয় যে কোনো কিছুই হোক, হয়তো ক্যাপিটাল বেজ অনেক বেশি বলে অনেকের নজর পড়ে নাই, মেবি অনেক হয়তো ওই দিকে আপনি যেভাবে পার্টিকুলার নজর দিচ্ছেন সেই নজরটা দেয় নাই। তা ব্যাংক প্রফিট ফেক শো করার কোনো স্কোপ নাই। এটা যেমন সত্য, বাজারও আমার মনে হয় ঘুরে দাঁড়াবে। তবে যে ফান্ডামেন্টালসগুলোর কথা আমরা বলি ওই ক্ষেত্রে ওটা প্রযোজ্য কিনা এটা জাজ করার দায়িত্ব ইনভেস্টরের। আমি আর এখানে বিস্তারিত অ্যাক্টিভ আর একটা কথা নুরুল ভাই, আমরা তো এক হইতে পারি যে এটা তো উঠানামা করবে, প্রাইসিং তো উঠানামা করবে। হয়তো ওয়ান ব্যাংক উনি পার্টিকুলার একটা ব্যাংকের দাম একটু বাড়ছে, অনেকের হাতে সেল প্রেসারে হইতে পারে, শেয়ার আছে। আমি একটা ফোন আছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে ফোনটি করুন। হ্যালো, জি বলুন। আমি একটু প্রশ্ন করতে চাই। জি প্লিজ, আপনাদের অনুষ্ঠানে। জি বলেন। প্রশ্ন করব? হ্যাঁ অবশ্যই করবেন, তো করবেন না কেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এই আলোচনা শুনছি রাকিব সাহেবের, এনসিসির জনাব নুরুল আমিনের। জি, আমাদের সাথে ডক্টর মিজানুর রহমান আছেন, এসকেপি মহিউদ্দিন ভাই আছেন। আমার প্রশ্ন হলো ওনারা বলছেন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি বিদেশে রপ্তানি করছে, ভালো পজিশনে আছে, ভালো ইয়েতে আছে, ব্যাংক আছে। ফার্মাসিউটিক্যালসের স্কয়ার ফার্মা একটা খুব নামি দামি প্রতিষ্ঠান। এই যে মার্কেটে তারল্য প্রবাহ বেড়েছে, তারল্য প্রবাহে 1000-1200 কোটি টাকা ট্রেড হচ্ছে। অন্যান্য জাঙ্ক শেয়ার কোনোটা 10-12 টাকা একদিনে বাড়তেছে বা 9 সার্কিট ব্রেকার ছুঁয়ে যাচ্ছে, অথচ এই ভালো কোম্পানির যে ওষুধ কোম্পানির এগুলো মোটেই বাড়তেছে না। সেই তুলনায় দেখা যায় যে 50 পয়সা 40 পয়সা। আবার দেখেন মেঘনা পেট্রোলিয়াম 105% ক্যাশ ডিভিডেন্ড দিল। এই 105% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ইট ইজ নট বোনাস, কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে 105%-এরও বেশি অ্যাডজাস্ট হয়ে কমে গেছে। অথচ এটা একটা জ্বালানি খাতের কোম্পানি, এরা ভালো, এদের অ্যাসেট আছে, এরা রিভ্যালুয়েশনে গেলে এদের অ্যাসেট অনেক বেড়ে যাবে।
এই জিনিসগুলো ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরেও এটা এক একটা শেয়ার হোল্ডার 10.5 টাকা করে ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে, এর থেকে 10% ইনকাম ট্যাক্স কেটে নেবে, কিন্তু দেখা গেল যে অ্যাডজাস্ট প্রাইসে চলে এলো 15-16 টাকা কমে গেল। জি ভাইয়া আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, আমি উত্তরটা দেওয়ার বন্দোবস্ত করছি। মহিউদ্দিন ভাই, আপনি তো শুনেছেন, আপনি তো আমাদের প্রশ্নকর্তার প্রশ্ন শুনেছেন যে ভালো ভালো শেয়ারের দাম হয়তো বাড়ছে না সেইভাবে, যেগুলিতে আমরা যে কথাটা বলেছি ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 105%, অথচ ওই কোম্পানির শেয়ারের দাম স্টেবল না। একটা কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরে তার শেয়ার দাম স্টেবল হচ্ছে না, অথচ একটা জাঙ্ক শেয়ার, যে শেয়ারটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যে শেয়ারটা কোনো গত 4-5 বছর কোনো ডিভিডেন্ড দেয় নাই, যে শেয়ারটা সেই শেয়ারটার দাম বাড়ছে ডেলি এবং ইভেন সার্কিট ব্রেকারও পর্যন্ত ক্রস করছে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য একটু বলবেন কাইন্ডলি? আমার এখানে আসলে আমাদের পুঁজিবাজার সম্বন্ধে যদি ডিপে যাই, এখন যেহেতু জাঙ্ক শেয়ারের দাম বাড়ছে এবং ছোট ছোট শেয়ার, অনেক বিনিয়োগকারী তাদের বিনিয়োগ অন্য সেক্টর থেকে উইথড্র করছে, ফ্রেশ ক্যাপিটাল কিন্তু আনছে না। যেমন পাওয়ার আমাদের পেট্রোলিয়ামের যেটার কথা বললো, এখন ওখানে বিনিয়োগকারীর মধ্যে 2 ধরনের বিনিয়োগকারী আছে। কেউ ওই যে রেকর্ড ডেটের আগের দিন বিনিয়োগ করে ক্যাশ ডিভিডেন্ডটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে ক্যাশ ডিভিডেন্ড পাইছে 10 টাকা, সে 1 টাকা বা 2 টাকা লস দিয়ে টাকাটা রিলিজ করে ফেলছে। এখন যেটা হচ্ছে, ভালো শেয়ার থেকে টাকা রিলিজ করে এরা ওই যে জাঙ্ক শেয়ার যেগুলো আছে, কুইক প্রফিট হচ্ছে, ওইসব শেয়ারে ফান্ডটা মুভ হচ্ছে, সেই জন্য ওই শেয়ারগুলোর দাম বাড়ছে না। বাট অ্যাট দি সেম টাইম আপনি যদি গত 2-3 দিনের স্ট্যাটিস্টিক্স দেখেন, স্কোয়ার পারমা কিন্তু অনেক শেয়ার ট্রেড হয়েছে, দাম বাড়ে নাই, শেয়ার ট্রেড হচ্ছে। এটার অর্থ হচ্ছে ইনস্টিটিউশনাল কাস্টমার গুলো ওই ভালো শেয়ার গুলো এখন কালেকশন করছে। জি মহিউদ্দিন ভাই, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। ডক্টর মিজান, যে আপনি তো এখন বুঝতেই পারছেন যে ব্যাপারটা, যে ওই যে একটা কথা বললো যে বাজে অর্থনীতি ভালো অর্থনীতিকে ড্রাইভ করে দিতে, কি এটা কি করা যায় বলেন তো আপনি? এটা বরাবরই এগুলো হচ্ছে। এখন ছোটখাটো 2-4টা থাকতে পারে, কিন্তু একেবারেই যদি জাঙ্ক শেয়ার ভালো শেয়ারকে প্রভাবিত করে, প্রমিনেন্সে চলে আসে, তাহলে এটা কি করা যায় বলেন তো? জি, মহিউদ্দিন ভাই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সাজেশন দিয়েছে, যে ক্যাটাগরাইজেশনটা করা হয়েছে এবং এটা লাস্ট স্টেজে এটাকে লিকুইডেট করে দেওয়া। কিন্তু উনি একটা কথা কিন্তু ইম্পর্টেন্টলি বলেছেন, যে এটা হচ্ছে একটা পেইনফুল একটা জায়গা, যেখান থেকে অনেক ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা হবে। কিন্তু তার আগে যেটা করা দরকার, এসিসির যে ভিজিলেন্সটা আরও একটু বাড়ানো দরকার, এবং যখনই এটার দামটা বাড়ানো দরকার, সবাই সম্মিলিতভাবে, এবং সাথে সাথে মনিটরিংটা যদি করা হয় এবং টাইম টু টাইম যদি তাদেরকে সতর্কীকরণ করা হয়, তাহলে আমার মনে হয় এই জিনিসটার প্রভাবটা কমবে। কিন্তু এর পরেও যদি এটা করতে থাকে, তাহলে এক্সট্রিম যে লেভেল যেটা আছে, লাস্টলি লিকুইডেট করতে হবে। যেহেতু আমাদের ক্যাপিটাল মার্কেট এখন খুব ভাইব্র্যান্ট, আমরা মনে করব এটা ফ্লারিশিং, এই অবস্থায় এই জাঙ্ক শেয়ারের কারণে এটা স্টেইনড হোক, এটা ক্রিটিসাইজড হোক, এটা কিন্তু আমরাও চাবো না। এবং লং টার্মের জন্য একটা মার্কেটকে সাস্টেইনেবল করার জন্য জাঙ্ক শেয়ারের যে আনডিউ ইনফ্লুয়েন্স থেকে কিন্তু এটাকে আমাদের দূরে রাখতে হবে। কিন্তু ওই পর্যায়ে না গিয়ে শুরুতেই কিন্তু কাজটা করতে হবে এসএসসি ইন কোলাবোরেশন উইথ সাম আদার স্টেক হোল্ডার্স, যেমন ধরেন এসিসি, ডিএসি বলেন, ইভেন মিনিস্টার অফ ফাইন্যান্সও সেখানে ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ কিন্তু তারা এখানে গ্রহণ করতে পারে। জি ডক্টর মিজান, আপনার কাছে ফিরে। নুরুল আমিন, আমাদের একটা প্রস্তাব ছিল, আমি ব্যক্তিগতভাবে যে প্রস্তাবটা নিয়ে আলোচনা করতে পারি, জাঙ্ক শেয়ার মেইন বোর্ড থেকে বের করে দিতে হয়, যে জাঙ্ক শেয়ারের ইন্ডেক্স, জাঙ্ক শেয়ারের উঠানামা যেন ইন্ডেক্সকে প্রভাবিত না করে, সেটা হোক আরেকটা বোর্ডে হোক। এই মুহূর্তে লিকুইডেশন করতে গেলে মহিউদ্দিন ভাই বলেছে অনেক পেইনফুল, ভেরি পেইন, ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত হবে প্রথম, হ্যাঁ, কারণ কোম্পানি তখন দায় মুক্ত হয়ে যাবে। তাহলে এটাকে এমন এক জায়গায় আপনি নিয়ে যান যেখানে ইন্ডেক্সকে প্রভাবিত করবে না, মানে এটা কেউ দেখবে না, আপস এন্ড ডাউন কেউ দেখবে না। এটার জন্য একটা সময় তো আমি জানি না বাইব্যাকের আইনটা এখন কত স্ট্রং আছে, সেই দিকেও যেতে পারে। কিন্তু আমার কথা হলো যে একদম আউট করে দেওয়া যাবে না, এটাকে একটা ব্লক ট্রেডিং এর মতো বলেন, বা আপনাদের অনেকগুলো উইন্ডো আছে যেখানে এটা রাখা যেতে পারে, কিন্তু মার্কেটকে প্রভাবিত করার ক্ষেত্রে এটা যেন ওই রকম ইন্ডেক্স বা অন্য কোনো জায়গায় যেন প্রভাব বিস্তার না করে। এখানে আরেকটা কথা আমি প্রসঙ্গক্রমে বলি, সেটা হচ্ছে যে মার্কেটের একটা সুলক্ষণ হচ্ছে যে, যেটা মহিউদ্দিন ভাই একটু টাচ করছেন, যে একটা কিনে একটা বেচে, এটা কিন্তু খারাপ লক্ষণ না, এটা ভালো। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা বেচে কোনটা কিনবেন, দুঃখ হবে ভালো শেয়ার বেচে যদি খারাপ শেয়ার কিনে। দ্বিতীয় একটা সাইকি কাজ করে এখন আমার মনে হয় ইনভেস্টরদের মধ্যে, সেটা হচ্ছে যে যেই শেয়ারের ক্যাপিটাল বেস কম, ইকুইটি কম, তারা মনে করে এটা কিনলেই লাভ হবে, কারণ লাভ বেশি হইলে আমার ওই কেকটা ছোট বলে আমার ভাগে, আমি ক্যাপিটাল কম বলে আমার ভাগে বেশি পড়বে, এরকম একটা চিন্তা তাদের থাকে। আমার মনে হয় জাঙ্ক শেয়ারগুলোর ক্ষেত্রে সেটাও একটা কারণ, কারণ এদের ক্যাপিটালটা ছোট।
আর স্কয়ার এবং ম্যাগনার কথা যেটা বললেন, এটা অনেক বড় শেয়ার, ফান্ডামেন্টাল অনেক ভালো। এই শেয়ারগুলো মানুষ ইনভেস্টমেন্ট হিসেবেই নেয়, এগুলো যখন ইনভেস্টমেন্টে যাবে আলটিমেটলি যেতে হবে পুঁজিবাজারে যদি থাকতে হয় আপনাকে ভালো শেয়ারই থাকতে হবে। এক্স্যাক্টলি, ওই জন্য দুই একজনের বিহেভিয়ার দিয়ে আমার মনে হয় ফান্ডামেন্টাল একটা একজন বিনিয়োগকারী অপেক্ষা করছেন। ভাই আপনি আপনার নামটা বলে প্রশ্নটি করুন। আমার নাম কবির আহমদ চৌধুরী, আমি চিটাগাং থেকে বলছি। কবির ভাই বলেন। কবির ভাই, ভাই আপনি রকিব সাহেব তো দীর্ঘদিন আমার এখানে টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন, মূল্যবান কথাও বলতেছেন, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো আসতেছে না। তা আমি এই জন্য ওনাকে একটা বলবো, সিকিম এক্সচেঞ্জ কমিশন একটা আইন আছে মনে হয় ম্যানেজমেন্টে বিনিয়োগকারীদের একজন লোক দেওয়ার জন্য। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জকে আপনার বাণিজ্যিক রাজধানী হিসেবে এই ভলিউমটা বাড়ানো কিভাবে যায়? যেমন চট্টগ্রাম, ঢাকাতে যখন 600 কোটি টাকা ট্রেড হয়, ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি। কবির ভাই আমরা উত্তর দিব। প্রিয় দর্শক, আরেকজন দর্শক প্রশ্ন করতে চাচ্ছেন। প্রিয় দর্শক আপনি নামটি বলে প্রশ্নটি করুন। জি, খালিদ বলছি ফরিদপুর থেকে। খালিদ ভাই বলুন। ক্ষুদ্র বিনিয়োগকারী হিসাবে ক্ষতিগ্রস্ত মূল্যায়ন করে অনেক প্রণোদনা, অনেক উৎসাহ এবং সহযোগিতা, ঋণ মৌকুফের অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু যারা এই ক্ষুদ্র বিনিয়োগকারীর উপরে, অর্থাৎ ক্ষুদ্র বিনিয়োগকারী ভাগ করা হয়েছে 10 লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকার উপরে যারা বিনিয়োগ করছে তাদের যে অবস্থা অত্যন্ত করুণ এবং তারা সবকিছু হারিয়েছে, তাদের ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা? আমি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এটা নিয়ে আমারও একটা দৃষ্টিভঙ্গি কাজ করছে যে কেন এক্সপান্ড হচ্ছে না, কেন ব্রডেন হচ্ছে না, কেন মোর পিপল আর নট পার্টিসিপেটিং। ঢাকাতে তো অনলাইন থেকেও ট্রেডিং করা যায়। এখন একটা এই প্রশ্নটা আমার নিজেরও, উনি যেটা কবির ভাই যেটা করেছেন, আমার মনে হয় এটার জন্য কিছু পলিসি ইস্যুজের ব্যাপার আছে, সেটাকে আরও ভাইব্রেন্ট করার জন্য তারাও তো ডিমিউচুয়ালাইজ করেছেন। কাজে পলিসিগত দিক থেকে তো দুই স্টক এক্সচেঞ্জের মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে 1000 কোটি হইলে ওখানে কেন 20-50 কোটি হবে? এই বিষয়টা আমার মনে হয় আমি শুধু ভাবনার জন্য সবাইকে দিচ্ছি, যেটা আমি নিজেও চিন্তা করতেছি। তবে এর মধ্যে যেটা করা যেতে পারে, মোর শেয়ার্সকে চিটাগং স্টক এক্সচেঞ্জে এনলিস্টমেন্ট করার জন্য কিছু বাধ্যবাধকতা যদি থাকে তাহলে এই কাজটা করা যেতে পারে এক। আর চিটাগং স্টক এক্সচেঞ্জে ঢাকার ইনভেস্টাররা যে সুবিধাগুলো যেভাবে পায়, সেখানে যেন লোকাল এবং অন্য ঢাকাতে অনলাইনে যারা করেন এই সুবিধাগুলো একটু আমার মনে বাড়ানো দরকার। তো আমি ঠিকই স্টক এক্সচেঞ্জগুলো এবং বিএসসিসিকে বলবো যে আমাদের এই বিষয়টা যেন একটা নজর দেন। আর একটি বিষয় উনি বলছেন যে উনি এখনও ভালো কিছু দেখতেছেন না কেন, সবই তো আমরা বলতেছি সবই ঠিক আছে। আমার মনে হয় ভালো শুরুটা তো হচ্ছে, বছরের প্রথম দিন থেকে আমরা যে লক্ষণগুলো দেখতেছি ট্রেডিং 250 কোটি থেকে। হ্যাঁ, আর ওনার জন্য বলতেছি এবার যে সেটা হচ্ছে যে দেখেন, এটা কিন্তু নির্ভর করে দেশের অর্থনৈতিক অবস্থা, ইন্টারন্যাশনাল সিচুয়েশন, ইভেন ন্যাশনাল ন্যাচারাল কোনো ডিজাস্টার, এমনকি মানি মার্কেটের কোনো ক্রাইসিস, শেয়ার মার্কেট এফেক্ট করে। এই লক্ষণগুলো কিন্তু গত কয় মাস বা গত বছর বা আগামী বছরের দিকে আমার মনে হয় একটু আমরা লক্ষণ ভালো দেখতেছি। তদুপরি ফরেন ইনভেস্টর যারা ডাইরেক্টলি স্টকে ইনভেস্ট করেন তাদের আপনি ট্রেন্ডটা দেখেন, এখন ব্যালেন্স কিন্তু প্রায় 1000 কোটি টাকার উপরে। আমরা এটাকে আরও কত বাড়ায় নিতে পারি। তো কাজে আমার দেশের মানুষ একদিনে ক্রেজি হয়ে যাবেন এটা আমরা আশা করি না। আপনাকে ধৈর্য ধরতে হবে। ফরেনাররা কি বিহেভ করছে, এখানকার ইকোনমির অবস্থা কি, সব মিলাই এনভায়রনমেন্টটা জাজ করেই আমার মনে হয় যাওয়া উচিত। আমরা আমাদের এক ভাই ফোন করে বলতে চেয়েছিলেন যে ক্ষুদ্র বিনিয়োগকারী তো বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, মধ্যম বিনিয়োগকারী, এই ধরনের আপনার একটা জাস্ট একটা বিভাজন কেন হবে, ক্লাসিফিকেশন কীভাবে হয় আমি তো জানি না। বিনিয়োগকারী আমরা ওনাদেরকে বলবো আপনি বিনিয়োগকারী হিসেবে আপনি বিনিয়োগ করছেন। আপনার হয়তো 10 লাখ টাকার মধ্যে আপনি 3 লাখ টাকা বিনিয়োগ করছেন, কেউ 1 কোটির মধ্যে 50 টাকা করছে, কেউ 100 কোটির মধ্যে 25 কোটি করছে, মানে পুরো টাকাটা তো আর এখানে বিনিয়োগ করার জন্য কেউ আপনাকে বলবে না। আমরা যে জিনিসটা আমরা বলার চেষ্টা করছি যে আপনি আপনার সারপ্লাস মানি যদি আপনার থাকে, আপনি এটা না যে আপনি স্বর্ণ বন্ধক দিয়ে সেখানে ইনভেস্ট করবেন, আপনি জমি বিক্রি করে এখানে ইনভেস্ট করবেন, আমি বাড়ি বন্ধক দিয়ে আপনি ইনভেস্ট করবেন, এটা তো রিস্ক। এটা তো একবারে এটা না যে আপনি একবার কনফার্ম আপনার 3 গুণ 4 গুণ আপনার বেনিফিট পাবেন। তা আমার কেন জানি মনে হয় যে এই ব্যাপারটা তো আপনাদের বলা উচিত, যে সম্বন্ধে তো বিনিয়োগকারীকে আপনাদের একটু বলা উচিত। না, আমি আপনার সাথে একমত। তবে একটা বিষয় হচ্ছে কি, যখন মার্কেট একটু খারাপের দিকে অবস্থানে ছিল তখন একেবারে যারা মার্জিনাল ইনভেস্টর
তাদের জন্য একটা পলিসি ম্যাটার থেকেই কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু ইট ডাজন্ট মিন যে ইট হ্যাজ টু বি সাস্টেইনড, এটা যে দীর্ঘমেয়াদী থাকবে তা না। বিনিয়োগকারী ইজ বিনিয়োগকারী, এবং এটা বিনিয়োগকারীর দায়িত্ব হচ্ছে একটা কোনো কোম্পানিতে যখন বিনিয়োগ করবে তখন তার দায়িত্ব কোম্পানির ফান্ডামেন্টালস অন্যান্য প্যারামিটারস এখন তো বিশেষ করে মিজান ভাই স্পন্সর দেখতে হবে, এখন আর অন্য কিছু না, অ্যাকচুয়ালি কোম্পানির মালিককে এটা দেখতে হবে, মালিক কারা। এখন আর ওই ফান্ডামেন্টাল আমি তো এখন উল্টো বলার চেষ্টা করতেছি। 2% না, 2% যদি একটা লোক ভালো হয় তাহলে সবকিছু ভালো হবে, আর একটা যদি ভালো না হয় তাহলে একটা ভালো কোম্পানি তাকে দেন, সেটা সে আপনার ধ্বংস করে ফেলবে। তো এখন বলা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, এটা তো কাউন্সিলটা এখনো হলো না, এগুলো যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে আমার মনে হয় যে কোম্পানিগুলোর যে সমস্ত ফেক ইনফরমেশন, ফেক ডিসক্লোজার, এগুলো থেকে আমার মনে হয় কিছুটা অব্যাহতি পাবো। এখানে আমাদের কিছু এখনো লিমিটেশন আছে, তবে আমার মনে হয় এখনো সুযোগ আছে সরকারের, এই কাউন্সিলটা যদি করে ফেলতে পারতো তাহলে আমার মনে হয় এটা তো অতীব জরুরি। জি জি জি। মহিউদ্দিন ভাই আপনার কাছে আসতে চাচ্ছি। মহিউদ্দিন ভাই, এই যে আপনি জানেন 2010-এ যখন মার্কেট বাবেল হচ্ছিল তখন কিন্তু সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে 31টি কোম্পানিকে আপনার স্টক এক্সচেঞ্জে নিয়ে আসার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। তখন কিন্তু মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে উনি অনতিবিলম্বে এই কাজটা করবেন, কিন্তু আজ পর্যন্ত সরকারের কোনো শেয়ার আপনার আসেনি বাজারে, এবং ইভেন মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলি এখানে ব্যবসা করছে তাদেরকেও কিন্তু বাধ্যবাধকতা করা হচ্ছে না যে তাদেরকে জনগণের সাথে সম্পৃক্ত করে এটাকে লিস্টেড করার জন্য। এবং অনেক মোবাইল কোম্পানি আছে, অনেক ভালো ভালো কোম্পানি আছে যেগুলি এখানে বেনিফিট বিদেশিরা ইনভেস্ট করছে এবং প্রচুর টাকা যারা সংগ্রহ করছে, কিন্তু তার কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না এখানে ইনভেস্টমেন্ট হওয়া, এখানে লিস্টিং হওয়া। এটার ব্যাপারে আপনি কি বলেন, একটু বলবেন কাইন্ডলি? আপনার এখানে দুটো কোশ্চেন, একটা হচ্ছে যে তখন 2010-এ বাজার যখন বাবল সৃষ্টি হচ্ছিল তখন আমরা বলছিলাম যে সাপ্লাই বাড়াতে হবে, এবং সাপ্লাই যদি বাড়াতে হয় ইনস্ট্যান্টলি সরকারের হাতে যেসব রানিং কোম্পানিগুলো আসছে এখান থেকে কিছু শেয়ার আপলোড করা। এখন আমরা যদি তাদের প্রোগ্রাম এবং এক্সিকিউশন দুটো যদি দেখি তাহলে বলবো যে আন্তরিকতা ছিল না, এই যে পুঁজিবাজারে আনার আন্তরিকতা ছিল না। তারপরেও আরেকটা জিনিস আছে, এটা নিড বেসড হওয়া উচিত। সরকার অল্টারনেটিভ সোর্স থেকে ইজিলি পয়সা করে পাচ্ছে, সুতরাং পুঁজিবাজারে শেয়ার আপলোড করে এখান থেকে টাকা নেওয়ার কোনো প্রবণতা হয় না। আপনি যদি ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স দেখেন, ওদের বাজেটের মধ্যেই ওটা প্রবণতা থাকে যে আমরা স্টেট ওন এন্টারপ্রাইজের এত % শেয়ার করে এত হাজার কোটি টাকা এখান থেকে নেব। দে হ্যাভ এ প্রোগ্রাম, দে হ্যাভ এ টার্গেট, এবং দে হ্যাভ গট এ প্ল্যান। আমাদের কিন্তু কথার প্রসঙ্গে আমরা উপস্থিত কথাগুলো বলে ফেলি, যার জন্য এগুলোর এক্সিকিউশন হচ্ছে না। তারপরে ভেরি রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে, এটা আপনি সুযোগ পেয়ে আমি কথাটা বলতেছি, পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠান যখন লিস্টেড হবে দে শুড বিহেভ অ্যাজ পার লিস্টিং রেগুলেশন। তাদের ওনারশিপ সরকারের বেশি। এখন সরকার যদি হঠাৎ করে একটা আনপ্রেডিক্টেবল ডিসিশন নিয়ে ফেলে, যেটা আপনার তিতাসের ব্যাপারে হচ্ছিল, তো ওই ধরনের কিছু হবে না। আমি এটাই বলতে চাচ্ছি, সরকারি প্রতিষ্ঠান লিস্টেড হলে দরকার হলে ওদের জন্য আলাদা লিস্টেড রেগুলেশন করে সরকারের নীতি নির্ধারণের ব্যাপারটা যেন অ্যাকোমোডেট করা যায় ওইভাবে করা, কিন্তু জেনারেলি লিস্টেড করে সরকারের সুবিধা মতো ডিসিশন নেবে যেটা বিনিয়োগকারীরা প্রেডিক্ট করতে পারবে না। তাহলে কিন্তু লিস্টেড কোম্পানির বর্তমান যে অবস্থা আছে অনেকগুলো আসলেও মানুষ ওটার দিকে তাকাবে না। মহিউদ্দিন ভাই, আমি মহিউদ্দিন ভাই আপনার কাছে আবার ফিরে আসবো। একটি ফোন আছে, একজন বিনিয়োগকারী ফোন করতে। প্রিয় বিনিয়োগকারী, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে রিয়াদ বলছি। জি বলেন ভাইয়া। আচ্ছা, এখন এই মার্কেটে এখন আপনার যে একটা ভালো অবস্থা, এটা কিন্তু আপনার ব্যাংকের এক্সপোজারের কারণে কিন্তু আবার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে আপনার যেহেতু ব্যাংকের এক্সপোজার গুলো আপনার মার্কেট প্রাইসে হিসাব করা হয়, সেহেতু মার্কেট আপ হলে ব্যাংকের এক্সপোজার লিমিটও ক্রস করবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে এখানে এক্সপোজারের হিসাবটা প্রতি মাসে মাসে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়, যার কারণে প্রতি মাসে মাসে ব্যাংক থেকে সেল প্রেশার আসার সম্ভাবনা আছে। এটা যদি প্রতি মাসে না করে যদি 3 মাস অন্তর অন্তর কোয়ার্টারলি যদি দেওয়া হয়, তাহলে ব্যাংকগুলো তাদের এক্সপোজার ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করার জন্য সময় পাবে এবং মার্কেটটা মোটামুটি স্টেবল থাকবে এবং ওভারহিটেডও হবে না। জি জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আরেকজন বিনিয়োগকারী প্রশ্ন করতে চাচ্ছেন। প্রিয় বিনিয়োগকারী, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। স্যার, আমি একটু বলতে চাচ্ছি যে আমি 2010 সালে 42 লক্ষ টাকা ইনভেস্ট করিয়া আইসিএমএল থেকে আপনার 25 লাখ টাকা লোন নিয়েছি। মোট 67 লাখ টাকা
শেয়ার কিনে এখন ভ্যালু ছিল, কয়েক মাস আগে ভ্যালু ছিল আপনার 14 লাখ, এই মুহূর্তে ভ্যালু আছে 21 লাখ, এখন মাইনাস আছে 58 লাখ। তাহলে এই 58 লাখকে আমি জীবনে কোনোদিন করতে পারবো? সরকারের তো বিভিন্ন ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা এদিক সেদিক চলে যাচ্ছে, আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এই সুদটা কি মকুব করার ব্যবস্থা করা যায় না? না, সেটা আপনি ভালো প্রশ্ন করেছেন, আমরা এটার জবাব দেবো। আপনার একটা ভালো প্রশ্ন, অবশ্যই সুদ মকুব করার জন্য সেটা বন্দোবস্ত ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। জনাব নুরুল আমিন সাহেব। না, উনি আমি আগের হ্যাঁ প্রশ্নটা ছিল যে উনি ব্যাংকিং নিয়ে একটি প্রশ্ন করেছেন, যে একটু সংক্ষেপে বলতে হবে, সময় কম। না, উনি তো ব্যাংকের শেয়ার নিয়ে একটা কথা বলছেন, ব্যাংক এক্সপোজার নিয়ে একটা কথা বলছেন। ওই যে এক্সপোজার কিন্তু এখন 20%-এর নিচে। হ্যাঁ, ন্যাশনাল দুই একটি ব্যাংকের কম বেশি আছে। 25% অফ দি যে ডিপোজিটের যে লাইবিলিটির যে এটা এখন কিন্তু 20-এর নিচে আছে, এটা একটা ভালো লক্ষণ। আরেকটা প্রশ্ন উনি করেছেন, বাই সেল করে কিন্তু অ্যাডজাস্ট করা যায়। প্রতি সপ্তাহে স্টেটমেন্টটা পাঠাইতে হয় বাংলাদেশ ব্যাংকে। এটা সেন্ট্রাল ব্যাংক এটা 3 মাসে তো করতে পারে, এটা করতে পারে। সেন্ট্রাল ব্যাংক মনে করে কোনো না কোনো ভাবে যেন এটা আর এক্সিডেড না হয়। আমানতকারীর স্বার্থ দেখা তো সেন্ট্রাল ব্যাংকেরও দায়িত্ব অবশ্যই। সেটা আমরা এখানে যে সলিউশনটা আমি দিতে পারি সেটা হচ্ছে যে একটা সময় একটা ব্লক ছিল যে ব্যাংকগুলোকে সেল করে কমানোর সুযোগটা দেওয়া হয় নাই। এখন যদি যেহেতু মার্কেট ভাইব্রেন্ট আছে, বাই সেল করে আমার মনে এটা লিমিটের নিচে রাখা আমার মনে হয় মার্কেট যদি ডক্টর মিজান মার্কেট যদি ভালো হয়, মার্কেট যদি স্টেবল হয়, তাহলে যে সেল আসবে ইনশাআল্লাহ সেই সেল খেয়ে ফেলবে, সেই সেল অ্যাবজর্ব হয়ে যাবে। ওইজন্যই ব্যাংক আমার মনে হয় এখানে এটা ব্যাংকের নিয়ম ভাঙতে হবে না, নিয়মের মধ্যে ব্যাংক কাজ করতে পারবে আমার মনে হয়। আপনি ডক্টর মিজান আপনার কাছে এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, মানে আপনি সাম আপ করে একটু বলেন। প্রথম হচ্ছে যে আমাদের মার্কেটটাকে স্টেবল করার জন্য যেমন কতগুলো দিক, লং টার্মে ভালো কোম্পানিগুলোতে বিনিয়োগ করা দরকার। যেমন একজন বলছিলেন যে স্কয়ার ফার্মা বাড়ে না, বাট অন্য জাঙ্ক শেয়ার বাড়ে। কিন্তু ওনাকে যদি এখন বলা হয় গত 5 বছরের যদি স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়, জাঙ্ক শেয়ারে যারা বিনিয়োগ করেছে টোটাল লাভ এবং ভালো কোম্পানিতে যারা বিনিয়োগ করেছে তাদের লাভের পরিমাণ অনেক বেশি হয়, অনেক বেশি। অবশ্যই। তারপর আরেকটা প্রশ্ন আসছে, চিটাগং স্টক এক্সচেঞ্জে কেন ভলিউমটা এত কম? তো সেক্ষেত্রে কিছু সাজেশন এসেছে, তবে আমার মনে হয় আরও কয়েকটা দিক একটু দেখা দরকার। ওখানে যারা ব্রোকার আছে, যারা মেম্বার আছে এবং যারা পার্টিসিপেন্টস আছে বিনিয়োগকারী, তাদের একটা কিন্তু মতামত নেওয়া দরকার। তাহলে অন্তত বোঝা যাবে যে কেন এখানে কম। সেখান থেকেও তো একটা ভালো সেট অফ সাজেশনস কিন্তু আমরা পেতে পারি, সেটা একটা দিক। আর একটা দিক হচ্ছে আমাদের মার্কেটে যেহেতু বললাম যে গভর্নমেন্ট কোম্পানিগুলোর সংখ্যা কিন্তু এখনো কম। সরকার কিন্তু ইতিপূর্বে বলেছে হয়তো বিভিন্ন সময় এখানে আমরা আসবে, কিন্তু আমরা দেখছি কোম্পানিগুলো আসে নাই। কিন্তু আমার কথা একটা জিনিস ক্লিয়ারলি, গভর্নমেন্ট কোম্পানি যদি এখানে এনলিস্টেড হয় তাকে অবশ্যই এই মার্কেটের রুলস অনুসারে কিন্তু যেতে হবে। সরকার যদি এখানে ইম্পোজ করে তাহলে একই মার্কেটে কিন্তু দুই রকম এবং সেই কোম্পানিগুলো আসা উচিত। এট দ্য সেম টাইম বিদেশি কোম্পানিগুলো কেন কম, এই প্রশ্নটা কিন্তু আমারও রয়েছে। কেন আসছে না? আমি এখানে বলেছি যে এটা সম্পূর্ণ দায়িত্ব সরকারের। কারণ আপনারা জানেন যে এনলিস্টেড কোম্পানি যদি 10%-এর বেশি ডিভিডেন্ড দেয় তাহলে 10% তাদের ট্যাক্স কম দিতে হয়, কিন্তু এনলিস্টেড হচ্ছে না, ট্যাক্স বেশি দিতে হচ্ছে, তারপরও তাদের কেন ইনসেন্টিভ এখানে আসছে না? ডক্টর মিজান, তার মানে হচ্ছে এখানে কিছু ভিতরে কিছু জিনিস আমাদের হাতে সময় অনেক কম। মহিউদ্দিন ভাই, আপনি আমাদের সাথে ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নুরুল সাহেব কিছু বললেন 30 সেকেন্ডে। আমরা মনে করি এটাকে আমরা জাতীয় স্বার্থে একটা ক্যাপিটাল মার্কেট, মানে ইটস এ ক্যাপিটাল মার্কেট, ইনশাআল্লাহ এটা ভালো হচ্ছে। এই তো মার্কেট বিহেভ যেন সব দিক থেকে ঠিক হয়, মার্কেট যেভাবে সারা দুনিয়াতে কাজ করে সেভাবে হয়। আর বেশি ফরেন ইনভেস্টরকে, আমরা জানি যে ইনভেস্টররা বাংলাদেশকে ফোকাস করছেন, একটা কথা বললে অত্যুক্তি হবে না। আমি গত কয়েকদিন আগে দেখলাম যে ভারত থেকেও কিছু ইনভেস্টর কিন্তু এদিকে চলে আসছেন, বলবো না, ফোকাস করে বাংলাদেশ। ফলে আমরাও যদি ফান্ডামেন্টাল দেখে কাজ করি আমাদের মার্কেট। মহিউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ, ডক্টর মিজান আপনাকে ধন্যবাদ, নুরুল আমিন সাহেব আপনারা সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা আমার অতিথিদের বক্তব্য শুনলেন। আমি যেটা স্পষ্ট বলতে চাই, মার্কেট টেক আপ করতে যাচ্ছে। মার্কেট যখন টেক আপ করতে যায় তখন আমাদের বিনিয়োগকারীকে খুব সতর্ক থাকতে হবে। বিনিয়োগকারীকে সতর্ক থাকতে হবে যে আপনি লং টার্মে বিনিয়োগের চিন্তা করতে হবে, শর্ট টার্ম বিনিয়োগ আপনাকে বন্ধ করতে হবে। আর দ্বিতীয় কথা, জাঙ্ক শেয়ারের বিনিয়োগ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কখন জাঙ্ক শেয়ারকে ধরা হবে এবং মেন স্ট্রিম থেকে বের করে দেবে আপনি এটা জানেন না। অথবা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাজার অনেক বড় হবে, কারণ এই মুহূর্তে আমাদের জিডিপির সাথে তুলনা করলে আমাদের বাজার মাত্র 70%, এটা হওয়া উচিত 70%। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বছর 2017 এবং 2018-তে বাজার অনেক ভালো হবে, অনেক সম্প্রসারিত হবে, সবাই সেটা চাচ্ছে। অতএব আপনারা দেখে শুনে বুঝে আপনারা বিনিয়োগ করবেন, আপনারা ইমোশনালি হুজুগে আপনারা বিনিয়োগ করবেন না, হুজুগে। আর আরেকটা কথা আমার রিকোয়েস্ট, আমি আমার অভিজ্ঞতাকে বলছি, আল্লাহর ওয়াস্তে
আপনারা বইয়ের স্বর্ণ বন্ধক দিয়ে বিনিয়োগে আসবেন না, জমি বন্ধক দিয়ে বিনিয়োগে আসবেন না, বাড়িঘর বিক্রি করে বিনিয়োগে আসবেন না, লোন নিয়ে বিনিয়োগে আসবেন না। যদি আপনার টাকা থাকে তার একটি অংশ এখানে বিনিয়োগ করেন, পুরোটাও না। আপনাদেরকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকে এমন সময় আরও কারো না কারোর সাথে আপনাদের দেখা হবে। ততক্ষণ আপনারা সুখে থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।